হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টার, যেটার নাম কি গ্যাসের আচরণ ছিল, তো গ্যাসের আচরণের আমরা বয়েলের সূত্র পর্যন্ত পড়েছি এবং বয়েলের সূত্রের কিছু প্রবলেম আমরা করেছিলাম, মানে বয়েলের সূত্রের উপর বেস করে কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা বয়েলের সূত্র থেকে স্টার্ট করব, মানে বয়েলের সূত্রেরই কিছু অঙ্ক আজকের থেকে আবার স্টার্ট করব। দেখো, তো প্রথম যে অঙ্কটা রয়েছে আজকের আজকের যে প্রথম 1 নম্বর অঙ্ক রয়েছে সেটা দেখো। বলছে একটি সিলিন্ডারে 15 বায়ুমণ্ডলীয় চাপে 15 এটিএম চাপে বা 15 বায়ুমণ্ডলীয় চাপে, এটাকে এটিএম লিখতে পারো। 15 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত। দেখো, উষ্ণতা অপরিবর্তিত রয়েছে। উষ্ণতা মানে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে কোন সূত্র? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে কি হবে? এটা বয়েলের সূত্র। তাহলে দুই বায়ুমণ্ডলীয় চাপে 5 লিটার আয়তনে কতগুলি বেলুন ভর্তি করা যাবে? কনস্ট্যান্ট এস হবে, হ্যাঁ কনস্ট্যান্ট। দেখো, বলছে একটি সিলিন্ডারে 15 বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে। তাহলে আমরা জানি বয়েলের সূত্র অনুসারে, আমরা জানি বয়েলের সূত্র কি ছিল? P1 V1 সমান সমান P2 V2। বা এখানে দেখো, এখান থেকে আমার কার মান বের করতে হবে? বলছে আয়তনে কতগুলি বেলুন ভর্তি করা যাবে। তাহলে আমার প্রথমে V2 বের করতে হবে। আয়তনের কথা বলেছে, তাহলে প্রথমে এখান থেকে আমরা V2 বের করছি। তাহলে V2 সমান সমান কি লিখতে পারি? V2 সমান সমান দেখো, এইটা V2 এর সাথে P2 কি আছে? গুণ অবস্থায়। তাহলে এই পাশে কি আছে? P1 V1, আর নিচে তাহলে কি আসবে? P2 আসবে। এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিলাম এর। এবার এখানে দেখো, এখানে P1 মানে কি? গ্যাসের প্রাথমিক চাপ। গ্যাসের প্রাথমিক চাপ। গ্যাসের প্রাথমিক চাপ কত আছে? গ্যাসের প্রাথমিক চাপ দেখো 15 বায়ুমণ্ডলীয় চাপ, মানে 15 ATM। 15 ATM প্রেশার, 15 বায়ুমণ্ডলীয় চাপ। V1 মানে কি? গ্যাসের প্রাথমিক আয়তন। কত দেওয়া আছে? গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া আছে দেখো 10 লিটার। 10 লিটার। এবার দেখো কি? P2। P2 মানে কি? গ্যাসের প্রাথমিকের জায়গায় কি হবে? অন্তিম। অন্তিম চাপ। কত আছে অন্তিম চাপ? 2 বায়ুমণ্ডলীয় চাপ, 2 ATM। আর V2 মানে কি? V2 মানে গ্যাসের অন্তিম আয়তন। এটার মানই বের করতে হবে, তাই জিজ্ঞাসার জন্য, মানে আমার V2 মান বের করতে হবে। এখান থেকে কার মান বের করতে হবে? V2 মান বের করতে হবে। তো পরের স্লাইডে দেখো, অতএব সবার শেষে আমরা কি লিখেছিলাম? V2 সমান সমান, বাই অতএব বাদ দিয়ে অন্যভাবে লিখছি। দেখো, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? দেখো, 1 নং সমীকরণে V2 সমান সমান ছিল হচ্ছে P1 V1 বাই P2। দেখো, V2 সমান সমান P1 V1 বাই P2। বা এখানে সবার মান বসাবো, বা V2 V2 মতো বসে থাকবে। P2 মান কত আছে দেখো, P2 মান কত আছে, P1 এর মান কত, আর V1 এর মান কত? তো দেখো, P1 এর মান কত? 15, আর V1 এর মান 10। তাহলে 15 × 10 হবে উপরে। আর P2 কত দেওয়া আছে? P2 দেওয়া আছে 2 বাই 2। তাহলে 2 দিয়ে কাটলে এটা 5, 10 কাটবে, 5 দুগুণে 10। তাহলে কত আসছে? V2 সমান সমান 5 আর 15 গুণ করলে 75। একক কি হবে? এটা হচ্ছে আয়তনের একক। কি ছিল দেখো, আয়তনের একক কি ছিল? এখানে আয়তনের একক লিটার ছিল। তাহলে এত লিটার, তাহলে 75 লিটার আসলো। 75 লিটার আসলো। এইবারে দেখো কি চেয়েছে? 75 লিটার এটা। এবার দেখো অঙ্কটা দেখো। এবার একটা গ্যাস ছিল, আমরা একটা ইয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা গ্যাস ছিল, একটা গ্যাস পাত্রে রয়েছে। যেই গ্যাসের পাত্রে হচ্ছে আয়তন, এই গ্যাসের আয়তন কত? এটা হচ্ছে তার আয়তন। এই আয়তন কত দেওয়া আছে? 10 লিটার। আয়তন কত দেওয়া আছে? 10 লিটার। আর এর চাপ কত দেওয়া আছে? এই গ্যাসের যে চাপ, সেই চাপটা কত দেওয়া আছে? সেই চাপটা 15 ATM চাপ দেওয়া আছে। 15 ATM চাপ দেওয়া আছে। এইবার কি করেছে? গ্যাসের চাপ কি করেছে? কমিয়েছে। দেখো, গ্যাসের চাপ কি করেছে? দেখো, 15 থেকে কত এসছে? 2।
তার মানে গ্যাসের চাপ কমে গেছে, গ্যাসের চাপ তার মানে এখানে চাপ কি হচ্ছে, কমেছে। আমরা জানি চাপ কমলে কি হবে, গ্যাসের আয়তন কি হবে, চাপ কমলে আয়তন কি হবে, বাড়বে। গ্যাসের চাপ কমলে আয়তন কি হবে, বাড়বে। এগুলো সব ডিটেলসে পড়েছি। গ্যাসের চাপ কমলে আয়তন কি হবে, বাড়বে। তাহলে আয়তন কত বাড়ছে দেখো, আগে এই পর্যন্ত ছিল, মনে করো আগে এইটুকু ছিল, তাহলে আয়তন বেড়ে এবার কতটা হয়েছে, এতটা। আগে এইটুকু আয়তন ছিল, যেহেতু চাপ কমেছি তাহলে পুরোটা এবার আয়তন, এই পুরোটা আয়তন, তাহলে বাড়লো কোনটা, এই যে এইটুকু, যে এইটুকু এসছে এইটা হচ্ছে তাহলে গ্যাসের আয়তন বেড়েছে, তাই তো। এইটা হচ্ছে গ্যাসের আয়তন বেড়েছে। তাহলে চাপ কমার ফলে গ্যাসের আয়তন বেড়েছে। কতটা বেড়েছে, আগে কত ছিল, 10 লিটার ছিল, এখন কত হয়েছে, 75 লিটার। তাহলে বাড়লো কত, মানে বর্ধিত বা বর্ধিত আয়তন কত, তাহলে বর্ধিত আয়তন হচ্ছে কত আসছে দেখো, এখানে আগে 10 ছিল, এখন কত আসছে 75, তাহলে কত 65। কি করে, 75 থেকে 10 বাদ এত লিটার সমান সমান কত, তাহলে 65 লিটার। তাহলে আয়তন বেড়েছে কত, 65 লিটার। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এখানে এসছে, হ্যাঁ। এবার দেখো, অর্থাৎ আমরা কি লিখতে পারি, প্রশ্নটা একবার দেখো, এই যে বলছে কতগুলি বেলুন ভর্তি করা যাবে, তারপর যেই আয়তনটা যে বৃদ্ধি পেয়েছে, যে আয়তনটা বৃদ্ধি পেয়েছে সেই আয়তন দিয়েই বেলুনকে ফোলাতে হবে, সেই আয়তন দিয়ে বেলুনকে বা সেই গ্যাস দিয়ে বেলুনকে ফোলাতে হবে। তাহলে এখানে লেখো, আমরা লিখতে পারি যে আয়তনের বৃদ্ধি কত হবে, তাহলে আয়তনের বৃদ্ধি বা গ্যাসের আয়তনের বৃদ্ধিও লিখতে পারো, আয়তনের বৃদ্ধি সমান সমান 75 - 10 লিটার, এত লিটার। তাহলে কত আসছে, 65 লিটার, 65 লিটার। যদি 65 লিটার আসে, যদি 65 লিটার আসে, দাঁড়াও একটা স্লাইড নিয়ে নিই। তাহলে 65 লিটার আসছে না, 65 লিটার এসছে। বলছে এই যে 65 লিটার এসছে, এই যে 65 লিটার এসছে, মানে বর্ধিত আয়তন কত এসছে, এখানে লিখে দিচ্ছি 65 লিটার। যে 65 লিটার এসছে, এইবার বলছে এই 65 লিটার দিয়ে তুমি 5 লিটারের কতগুলি বেলুন ফোলাতে পারবে, কতগুলি বেলুন ভরতে পারবে। তোমার কাছে কতটা গ্যাস রয়েছে, 65 লিটার। এবার 65 লিটার দিয়ে তুমি 5 লিটারে কতগুলো বেলুন ফোলাতে পারবা, এই টাইপের অঙ্ক আগের একটা করেছিলাম, আগের ক্লাসে। তাহলে কি করে করবো, দেখো একটা বেলুনের মধ্যে কত লিটার থাকবে, 5 লিটার। আমার আছে কত, 65 লিটার। তাহলে দুটো বেলুনে কত আসবে, 10 লিটার। তিনটে বেলুনে কত যাবে, 15 লিটার, মানে 5 5 করে বাড়বে। তাহলে এইভাবে গিয়ে আমাকে কতটা শেষ করতে হবে, 65। তাহলে কি আমি এইভাবে বের করতে পারি না, যে বেলুনের সংখ্যা কত হবে, বেলুনের সংখ্যা কত হবে, 65/5। তাহলে 5 তেরং 65। তাহলে কতগুলো বেলুন লাগবে, 13টি বেলুন লাগবে। প্রত্যেকটা বেলুনে কতগুলো করে থাকবে লিটার, গ্যাস 5 লিটার করে। মানে আমার 13টা বেলুন থাকবে, এরকম 13টা বেলুন থাকবে। আর প্রত্যেকটা বেলুনে কত করে লিটার থাকবে, গ্যাস 5 লিটার করে। তাহলে 5 তেরং 65, বোঝা গেছে। তাহলে দেখো এইবার আমরা যেটা লিখতে পারি, তাহলে বেলুনের সংখ্যা কত হবে দেখো, বেলুনের সংখ্যা, বেলুনের সংখ্যা সমান সমান কত হবে, টোটাল আয়তন ছিল কত, 65 লিটার, যাকে কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে, এত টি। তাহলে কত আসছে, 5 তেরং 65। তাহলে কতগুলো আছে, 13টি বেলুন লাগবে। এরকম কতগুলো বেলুন লাগবে, 13টি বেলুন লাগবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনটা দেখো এটা কি বলছে। বলছে 80 সেন্টিমিটার, এটা 2 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের 2 নম্বর। বয়লের সূত্রেরই অঙ্ক চলছে, এখন আমরা চার্লসের সূত্রে যাইনি। 80 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 4 লিটার। একই তাপমাত্রা, এই যে দেখেছো, একই তাপমাত্রা, একই তাপমাত্রা মানে কি, তাপমাত্রা এখানে টেম্পারেচার কি রয়েছে, কনস্ট্যান্ট। আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে কি, কার সূত্র, বয়েলের সূত্র। আর পি কনস্ট্যান্ট থাকা মানে কার সূত্র, চার্লসের সূত্র, যেটা আমরা এখনো পড়িনি, পড়বো। CONSTANT, কনস্ট্যান্ট, বোঝা গেছে। তাহলে দেখো এটা আমরা ইয়ে করে দিই, ইরেজ করে দিচ্ছি এটা। দেখো তাহলে এখানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে কি, বয়েলের সূত্র। তাহলে দেখো বয়েলের সূত্রটা কি ছিল, এখানে বলেছে দেখাও যে বয়েলের সূত্র কিভাবে মেনে চলছে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, টি হচ্ছে কি, ধ্রুবক। টি মানে তাপমাত্রা, ধ্রুবক। তাপমাত্রা ধ্রুবক হলে বয়েলের সূত্র অনুসারে কি হয়, বয়েলের সূত্র অনুসারে বা সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী কি হয়, পিভি কনস্ট্যান্ট হয়। পিভি ধ্রুবক লেখো, কনস্ট্যান্ট না লিখলে, পিভি ধ্রুবক। আর পিভি ধ্রুবক মানে কি লিখেছিলাম, এরপরে লেখা খুব কঠিন,
পিভি কি হবে? ধ্রুবক। পিভি ধ্রুবক মানে আমরা এইভাবে লিখেছিলাম পরের লাইনে, P1 V1 সমান সমান কি হবে? P2V2। এর মানে কি, প্রথমে যে গ্যাসটা যায়, গ্যাস একটা গ্যাস রয়েছে পাত্রে, একটা কি গ্যাস রয়েছে, এই গ্যাস রয়েছে পাত্রে, এই পাত্রে একটা গ্যাস রয়েছে। যদি এই পাত্রে গ্যাস থাকে তাহলে এই গ্যাস এর আয়তন থাকবে, সেই আয়তনটা যদি ভি হয়, আর চাপ থাকবে সেই চাপটা যদি পি হয়, তাহলে এদের গুণফল কত? পিভি। তাহলে এই এই যে গ্যাস, এই যে গ্যাস এর চাপ বাড়াও বা আয়তন কমাও, আমার ধরো চাপ বাড়িয়েছো তুমি, তাহলে আয়তন কমাতে হবে। তাহলে এদের গুণফলও সেম আসতে হবে, মানে আগে যদি 2 আসে পরেও 2 আসবে, আগে যদি 3 আসে পরেও 3, মানে ধ্রুবক থাকবে। পি আর ভি এর গুণফল কি হবে? ধ্রুবক, মানে প্রথমবার যদি 3 আসে পরেও 3 আসবে। তো দেখো প্রথমে আমি প্রথমের ক্ষেত্রে কি করছি, দেখো P1 V1 কি করে বের করছি। অতএব P1 V1 সমান সমান, দেখো P1 মানে প্রথম চাপ কত দেওয়া আছে? 80। V1 মানে কত দেওয়া আছে? 4 লিটার। তাহলে গুণ করো কত আসছে? 4 32, 320। তাহলে P1V1 এর মান কত? 320। এটা ধ্রুবক, মানে কোনো একক আসবে না, 320। তাহলে পরের বারও কত আসতে হবে? 320 আসতে হবে। কার মান? P2V2 মান। দেখো P2V2 মান কত আসছে, তাহলে P2V2 সমান সমান কত আসছে? P2 কত দেওয়া আছে দেখো, একই উষ্ণতায় এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, তাহলে 128 দেওয়া আছে P2, ইন্টু V2 কত দেওয়া আছে দেখো, 2.5, তাহলে 2.5 এত। তাহলে দেখো এবার স্লাইড নিচ্ছি আমরা, বা P2V2 সমান সমান কত ছিল? 128 ইন্টু 2.5 কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 2.5 আছে, তাহলে ঠিক আছে, একবারে না করে ভেঙে দেখাচ্ছি। দশমিক কাটলে কত হবে? 1। দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে দেখো, একটা ডিজিট রয়েছে, তাহলে একটা জিরো, সংখ্যা না একটা জিরো, একটা ডিজিট রয়েছে মানে অঙ্ক রয়েছে। তাহলে এইটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি, ওখানে কাটাকাটি করবো না কারণ দশমিক কেটেছে জন্য। তাহলে 128 ইন্টু 25/10, 5 দিয়ে কাটো, 5 5 25, আর 5 দুকানে কত? 10, আর 2 দিয়ে এটা কাটো, 6 দুকানে কত হয়? 12, আর 4 দুকানে 8। তাহলে এবার কি পড়ে থাকছে? 64 আর 5 গুণ করো, 64 আর 5 গুণ করো কত আসছে দেখো, দেখো 360 হলে 300 আর 20, তার মানে 320, তাই তো? বা গুণ করো যদি না বোঝো তাহলে দেখো, 64 ইন্টু 5, 4 5 20, শূন্যতে 2, 5 6 30, আর 2 320। তাহলে P2V2 এর মান কত এসছে? 300। আর P1 আর V1 এর মান কত এসেছিল? 320। দেখো P1 V1 এর মান কত এসছে? 320 এসছে। P1 V1 এর মান কত এসছে? 320। তাহলে দুটোর মান 320 এসছে, সমান এসছে। তার মানে কি বয়লের সূত্র প্রমাণিত। অতএব কি লিখতে পারি? অতএব P1V1 সমান সমান P2V2 সমান সমান কত এসছে? 320। অর্থাৎ বয়লের সূত্র প্রমাণিত। অর্থাৎ বয়লের সূত্র প্রমাণিত। বোঝা গেছে? পরে দেখো, পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। দেখো এটা 2017 এসছে মাধ্যমিকে, আগের অঙ্ক কোনো না কোনো সময় এসছে, কিন্তু ওটাতে ইয়ে করা ছিল না যে মাধ্যমিকে কত কত সালে এসছে, এরকম সাল ওটাতে ছিল না। দেখো এটাতে সাল দিয়ে প্রশ্ন রয়েছে, যে মাধ্যমিক 2017-তে এসছে। তো দেখো কি রয়েছে দেখো, আগে পড়ে বোঝো যে এইটা হচ্ছে, এটা যেহেতু বয়লের সূত্র দিয়ে করাচ্ছি, কিন্তু যখন মিক্সড কোশ্চেন আসবে কি করে বুঝবো? দেখো কোনটা আছে? অপরিবর্তিত উষ্ণতা। অপরিবর্তিত উষ্ণতা মানে কি? টেম্পারেচার কি? কনস্ট্যান্ট। টেম্পারেচার কি হবে? কনস্ট্যান্ট হবে। আর টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কিসের সূত্র? বয়লের সূত্র। তাহলে আমরা কি জানি? আমরা জানি P1V1 সমান সমান P2V2। এখানে দেখো এত চাপে গ্যাসটির আয়তন কত বলেছে, মানে V2 চেয়েছে, মানে কি চেয়েছে? V2, কারণ প্রথমে V1 কত দেওয়া আছে? এইটা দেওয়া আছে, আর পরে V2 চেয়েছে। তাহলে প্রথম P1 কত দেওয়া আছে দেখো, এসটিপিতে P1 এর মান কত হয়? এসটিপিতে P1 এর মান কত হয়? এটা কিসে একক রয়েছে দেখো, 104 সেন্টিমিটার এইচজি চাপে রয়েছে। তাহলে এসটিপিতে P1 কত হবে? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হবে, 76 সেন্টিমিটার এইচজি চাপের সমান হবে। বোঝা গেল কি বললাম? 76 সেন্টিমিটার এইচজি চাপের সমান হয়, কারণ দেখো আমি এখানে লিখছি এসটিপিতে, এগুলো আমরা করেছি। এসটিপিতে কত হয়? 1 এটিএম এর মান কত হয়? 1 এটিএম প্রেশার ইকুয়াল টু কত হয়? 76 সেন্টিমিটার এইচজি চাপ সমান সমান কত হয়? 760 মিলিমিটার এইচজি চাপ হয়। এগুলো সব একই, এগুলো আমরা প্রমাণ করেছিলাম।
তাহলে এখানে দেখো আমরা কার মান বের করবো, এখান থেকে ভি2 বের করবো না, তাহলে ভি2 সমান সমান কি লিখতে পারি, ভি2 সমান সমান P1 V1 বাই কত হবে P2। এবার এখানে কোনটা কি লিখে নিই, এখানে P1 মানে কি গ্যাসের চাপ, গ্যাসের চাপ মানে গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ কত দেওয়া আছে 76 এসটিপিতে, দেখো এসটিপিতে নির্দিষ্ট বড় কোনো গ্যাসের আয়তন রয়েছে তাহলে চাপও থাকবে, এসটিপিতে কত হয় চাপ 76 সেন্টিমিটার এইচজি, 76 সেন্টিমিটার এইচজি চাপ। V1 মানে কি গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত হয়, গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া আছে কত 52 সেন্টিমিটার কিউব। P2 মানে কি গ্যাসের, P2 মানে কি গ্যাসের অন্তিম চাপ, অন্তিম চাপ কত দেওয়া আছে দেখো 104 সেন্টিমিটার এইচজি। আর V2 মানে কি, এই V2 মানে গ্যাসের অন্তিম আয়তন কত দেওয়া আছে, দেওয়া নেই, এটার মানেই আমাদের কি করতে হবে বের করতে হবে, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক। তাহলে দেখো এটা যেহেতু 1 নং সমীকরণ দিয়ে দেবো আমরা, প্রত্যেকবার দিচ্ছি, তাহলে কি করবো এবার 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই 1 নং সমীকরণ থেকে, ভালো করে দেখো 1 নং সমীকরণ কি ছিল, ভি2 সমান সমান P1 V1 বাই P2, তাহলে ভি2 সমান সমান P1 V1 বাই P2, বা ভি2 V2 মতো পড়ে থাক, P1 এর মান দেখো কত আছে, P1 এর মান কত দেওয়া আছে 76, P1 এর মান 76 ইন্টু V1 এর মান কত দেওয়া আছে দেখো, V1 এর মান কত 52, তাহলে V1 এর মান কত দেওয়া আছে 52, আর P2 এর মান কত দেওয়া আছে দেখো, P2 এর মান 104 বাই 104 হয়েছে। এবার দেখো এইটা দিয়ে কাটলে কত হবে, V2 দিয়ে এই 52 দিয়ে এইটাকে কাটলে একবারে, 52কে 52, 52 দোকানে কত হয় 104, কারণ দেখো 2 দোকানে চাই 5 দোকানে 10, তাহলে 2 দিয়ে কাটলে 38 হবে, 38 দোকানে 76, তাহলে V2 মান কত আসছে, V2 মান আসছে হচ্ছে 38, বুঝছে V2 মান কত আসছে 38, 38 কি আসবে সেন্টিমিটার কিউব, আয়তনের সেন্টিমিটার কিউব, 38 সেন্টিমিটার কিউব। যদি 38 সেন্টিমিটার কিউব হয় তাহলে দেখো অতএব আমরা কি লিখবো, গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, অন্তিম আয়তন 38 সেন্টিমিটার কিউব। পরে নেক্সট কোশ্চেন দেখো, মাধ্যমিকে 2015-তে এসছে এটা, বলছে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 90 সেন্টিমিটার এইচজি চাপে আয়তন দেওয়া আছে কত 500 সেন্টিমিটার কিউব, ওই তাপমাত্রায়, ওই উষ্ণতার তাপমাত্রা কি কথা, ওই তাপমাত্রায় এত সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত, আবার ভি2 চেয়েছে। আমরা জানি P1 V1 সমান সমান কি হয় P2 V2, বা এখান থেকে আমরা V2 বের করে নিচ্ছি কারণ আয়তন চেয়েছে, তাহলে কত হবে P1 V1 বাই P2, এটা 1 নং সমীকরণ। এখানে আমরা কি কি লিখতে পারি দেখো, সবার মান লিখে দেবো, এখানে P1 মানে কি গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক চাপ 90 সেন্টিমিটার এইচজি চাপ, 90 সেন্টিমিটার এইচজি চাপ। V1 কত দেওয়া আছে দেখো, V1 হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন, কত দেওয়া আছে গ্যাসের প্রাথমিক আয়তন 500 সেন্টিমিটার কিউব। P2 মানে কি, P2 মানে হচ্ছে গ্যাসের অন্তিম চাপ, অন্তিম চাপ কত দেওয়া আছে দেখো, গ্যাসের অন্তিম চাপ দেওয়া আছে 60 সেন্টিমিটার এইচজি চাপ। V2 মানে কি গ্যাসের অন্তিম আয়তন কত আছে, এইটাই আমাদের বের করতে হবে, তাহলে এইটাই যদি বের করতে হয় তারপরে কি করব আমরা দেখো, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, 1 নং সমীকরণে V2 সমান সমান কি ছিল P1 V1 বাই P2, সবার মান বসিয়ে দেবো, V2 V2 মতো পড়ে থাকবে,
P1 এর মান কত ছিল দেখো, P1 এর মান 90 আর V1 এর মান 500। P1 এর মান 90 রয়েছে, V1 এর মান 500 রয়েছে, আর P2 এর মান কত রয়েছে দেখো, P2 এর মান 60/60। তাহলে দেখো কোনটা কোনটা কাটছে, এই 0 আর এই 0 কাটছে। 3 দিয়ে কাটলে এটা কত হয়, 3 × 9, আর এটা 3 দুকানে 6, আর 2 দিয়ে কাটলে 25 দুকানে 50, তারপর কি থাকবে একটা 0। তাহলে গুণ করো, 25-এর সাথে 3 গুণ করলে কত হয়, 75 হয়। তারপর একটা 0 থাকবে, 750 এত সেন্টিমিটার কিউব হবে আয়তন। তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত হবে, 750 সেন্টিমিটার কিউব। অতএব গ্যাসের অন্তিম আয়তন সমান সমান 750 সেন্টিমিটার কিউব। পরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো কি রয়েছে, দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটাতে হচ্ছে 760 মিলিমিটার এইচজি চাপে 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা উষ্ণতায় একটি গ্যাস 80 লিটার আয়তন দখল করে। উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করে, বলছে উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করে। উষ্ণতা দেখো এখানে রয়েছে, উষ্ণতা কি রয়েছে, স্থির করেছে। উষ্ণতা স্থির করা মানে কি, কার সূত্র, বয়লের সূত্র। স্থির করে চাপ বৃদ্ধি করা হয়েছে 4 মিটার, 4 এটিএম। চাপ বৃদ্ধি করা হয়েছে কত, 4 এটিএম। তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে, বোঝা গেছে। তাহলে এই গ্যাসের আয়তন কত হবে, দেখো কত হবে এই গ্যাসের আয়তন। দেখো আমরা জানি যেহেতু উষ্ণতা স্থির, তার মানে কোন সূত্র, বয়লের সূত্র। আমরা জানি P1 V1 সমান সমান P2 V2, বা এখান থেকে কার মান বের করবো, এখান থেকে আমরা V2 বের করব। V2 সমান সমান কি হবে, P1 V1 বাই P2। এটা 1 নং সমীকরণ। এখানে P1 সমান সমান গ্যাসের প্রাথমিক চাপ, কত দেওয়া আছে দেখো, এইটা এটিএম আছে না, এইটা এটিএম আছে, আর এটা কিসে আছে, 760 মিলিমিটার এইচজি চাপ। আমরা বলেছিলাম এসটিপিতে কি হয়, এসটিপিতে কি হয়, 76 সেন্টিমিটার এইচজি চাপের মান কার সমান হয়, 760 মিলিমিটার এইচজি চাপের সমান হয়। এইটাই আবার কার সাথে সমান হয়, এই দুটো 1 এটিএম প্রেসারের সাথে সমান হয়। তাহলে যেহেতু এটা এটিএম এ রয়েছে, তাহলে এটার বদলে আমরা কত লিখতে পারি, 1 এটিএম। বোঝা গেছে, এটার বদলে কত লিখতে পারি, 1 এটিএম। তাহলে কত আসে, 1 এটিএম। 1 এটিএম। V1 মানে কি, V1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন। কত দেওয়া আছে গ্যাসের প্রাথমিক আয়তন, 80 লিটার দেওয়া আছে, 80 লিটার। আর P2 মানে কি, গ্যাসের অন্তিম চাপ হবে, গ্যাসের অন্তিম চাপ। কত দেওয়া আছে গ্যাসের অন্তিম চাপ, 4 এটিএম, 4 এটিএম। V2 মানে কি হবে, গ্যাসের অন্তিম আয়তন। কত আছে অন্তিম আয়তন, এটা বের করতে হবে। 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে কি পাই, V2 সমান সমান P1 V1 বাই P2, বা V2 সমান সমান P1 এর মান কত দেওয়া আছে দেখো, P1 এর মান 1, V1 এর মান 80। তাহলে P1 এর মান 1 আর V1 এর মান 80, আর P2 এর মান কত, 4। তাহলে 4 দিয়ে কাটলে 4 কুড়ি কত হয়, 80। তাহলে কত আসছে, 20। তাহলে V2 এর মান কত আসছে, 20 লিটার। তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত আসছে, 20 লিটার। গ্যাসের অন্তিম আয়তন, অতএব গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন 20 লিটার। গ্যাসের অন্তিম আয়তন কত, 20 লিটার। দেখো নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের ওপর চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। বলছে নির্দিষ্ট তাপমাত্রা, এই যে নির্দিষ্ট তাপমাত্রা কথা আছে,
নির্দিষ্ট তাপমাত্রা করা আছে। নির্দিষ্ট তাপমাত্রা মানে কি, কার সূত্র? তাপমাত্রা কনস্ট্যান্ট, তার মানে কি তাপমাত্রা কনস্ট্যান্ট, আর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকা মানে কার সূত্র? বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। তাহলে দেখো, আমরা জানি P1 V1 সমান সমান P2 V2। তাহলে এখান থেকে চাপ বৃদ্ধির পরিমাণ চেয়েছে, মানে P2 মান চেয়েছে। প্রথমে চাপ তো থাকবেই, কিছু কিছু পরিমাণ চাপ প্রয়োগ করা ছিল যে। তাহলে প্রথমে কিছু থাকবে চাপ, সেটা P2 তে P2 মান চেয়েছে। তাহলে P2 সমান সমান কি লিখতে পারি বলো? P2 সমান সমান লিখবো আমরা P1 V1/V2। এটা 1 নং সমীকরণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে P1 সমান সমান গ্যাসের প্রাথমিক চাপ। P1 সমান সমান গ্যাসের প্রাথমিক চাপ। আর প্রাথমিক চাপের মান কত দেওয়া আছে? কিছু দেওয়া নাই, ধরে নিলাম পি ধরি। কিছু দেওয়া নাই, কত ধরে নিয়েছি? পি ধরে নিচ্ছি। V1 কি গ্যাসের প্রাথমিক আয়তন? কত দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নেই, ভি ধরে নিলাম। এটাতেও ধরি। P2 মানে কি? গ্যাসের অন্তিম চাপ। গ্যাসের অন্তিম চাপ কত? জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে। V2 মানে কি? গ্যাসের অন্তিম আয়তন। কত দেওয়া আছে? গ্যাসের অন্তিম আয়তন বলেছে আগের আয়তনের অর্ধেক। আগে আয়তন কত ধরেছিলাম? ভি, তার অর্ধেক মানে কত হবে? V/2। তার অর্ধেক মানে কত? V/2। তাহলে এটা কত আসছে? V/2। বোঝা যাচ্ছে? V/2। এবার 1 নং সমীকরণ থেকে পাই, এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো? 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ ছিল হচ্ছে P2 সমান সমান P1 V1/V2। তাহলে এখান থেকে P2 মান বের করতে হবে। P2 মান, এর P1 এর মান কত? P ধরেছি, ইন্টু V1 এর মান V ছিল, আর V2 মান কত হবে? V/2 হবে। বা P2 সমান সমান, দেখো, P থাকবে গুণ V থাকবে, নিচে V, আর 2টা কোথায় আছে? মেন বাই কোনটা? এইটা। তাহলে 2 কোনটা উপরে যাবে? 2টা উপরে চলে যাবে, ইন্টু 2। তাহলে এই 2 ভি আর ভি কাটছে, তাহলে কি পড়ে থাকছে? P2 সমান সমান আসছে 2P, মানে প্রথম চাপের কত গুণ? দ্বিগুণ। প্রথম চাপের কত গুণ আসছে? দ্বিগুণ। এবার কি চেয়েছে? চাপ বৃদ্ধির পরিমাণ। বলছে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। চাপ বৃদ্ধির পরিমাণ দেখো, চাপ বৃদ্ধির পরিমাণ কত হচ্ছে? P2 মানে 2P। আগে যদি পি ছিল, এখন কত হয়েছে? 2P। তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ কত? 2P। তাহলে লিখবো বৃদ্ধির চাপ বৃদ্ধির পরিমাণ, পরিমাণ ছিল, দেখে নিই। চাপ বৃদ্ধির পরিমাণ সমান সমান কত হবে? 2P। আগেরটার দ্বিগুণ। কত চাপ বৃদ্ধি পেয়েছে? কত চাপ যদি বৃদ্ধি পাই, তাহলে আগে 2P মাইনাস কত হবে? P। তার মানে কত পাবে বৃদ্ধি? P। আগে P ছিল, আরো P বেড়ে কত হয়েছে? সেটা 2P। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে দেখো নেক্সট কোশ্চেন। বয়লের সূত্রই চলছে এখনো, বয়লের সূত্রেরই অঙ্ক চলছে এখনো। দেখো, স্থির তাপমাত্রা রয়েছে, আর এখানে দেখো দেওয়া আছে মাধ্যমিক কত? 2010 এসছে। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে এত এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার এইচজি, মানে চাপ দেওয়া আছে এত সেন্টিমিটার এইচজি, আর এত মিলিমিটার কি দেওয়া আছে? আয়তন, মানে এটা আয়তন দেওয়া আছে, এটা চাপ দেওয়া আছে। ওই তাপমাত্রায়, মানে তাপমাত্রাটা স্থির, মানে কি? বয়লের সূত্র। তাহলে গ্যাসটির আয়তন এত ml হয়। গ্যাসটির আয়তন কত? বলছে কত চাপে, মানে চাপের মান চেয়েছে, P2 মান চেয়েছে, P2 মান চেয়েছে, তাই তো? তাহলে আমরা জানি কি জানি? P1 V1 সমান সমান P2 V2। বা এখান থেকে আমার কার মান বের করতে হবে? P2 মান বের করতে হবে। তাহলে P2 সমান সমান কত হবে? P1 V1/V2। এটাকে 1 নং দিয়ে দিলাম। এখানে দেখো, এখানে P1 মানে কি? P1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ। P1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ কত দেওয়া আছে? 80 সেন্টিমিটার এইচজি চাপ, 80 সেন্টিমিটার এইচজি। V1 মানে কি? গ্যাসের প্রাথমিক আয়তন।
কত দেওয়া আছে? 750 দেওয়া আছে প্রথমটা। যেটা প্রথম থাকবে সেটাই আয়তন, সেটা V1 হবে, যেটা এটা P1। তাহলে পরে যেটা থাকবে সেটা কি হবে? P2 থাকবে, আর V1 V2 থাকবে। এটা দেখো আয়তন, তাহলে এটা V2 হবে। আর চাপ চেয়েছে, তাহলে ওটা কি? P2। বোঝা যাচ্ছে? এগুলো সব আমি প্রথম দিকে বলেছিলাম, যে প্রথম যে লেকচার নাম্বার 1। যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় তো তোমার প্রথমে লেকচার নাম্বার 1 দেখতে হবে। এবার P2 সমান সমান কত? গ্যাসের অন্তিম চাপ। গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে? বের করতে হবে এটাই। আর V2 কত? আগে লিখে নাও, V2 কি? গ্যাসের অন্তিম আয়তন। কত দেওয়া আছে? গ্যাসের অন্তিম আয়তন দেওয়া আছে হচ্ছে 1000 ml। ml বোঝা গেল কি বললাম? 1000 ml। ml ক্যাপিটাল দেওয়া আছে, এই ক্যাপিটাল লেখো। ml দেখো, এটা তো ক্যাপিটাল লেখো যেহেতু প্রশ্নে ক্যাপিটাল দেওয়া আছে। ml। এবার আমরা কি করব? এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো। আমার চেয়েছিল P2 মান, P2 সমান সমান ছিল, নিচে V2 ছিল, ওপরে ছিল P1 V1, বা P2 সমান সমান P1 এর মান কত দেওয়া আছে দেখো। P1 এর মান দেওয়া আছে হচ্ছে 80, আর V1 এর মান 750। তাহলে 80 ইন্টু 750 হবে ওপরে, 80 ইন্টু 750। আর V2 মান কত দেওয়া আছে দেখো, V2 মান কত? 1000 ml বাই 1000। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, 5 দিয়ে এটা কেটে দিচ্ছি, 5 15 নং কত হয়? 75 হয়। আর 5 দিয়ে 5 দুকানে 10, আর 2 দিয়ে কাটলে 4 দুকানে 8। তাহলে কত আসছে? 4 আর 15 মাল্টিপ্লাই করো, গুণ করো। তাহলে P2 সমান সমান আসছে কত? 60। কি হবে? 60 একক কি রয়েছে দেখো, একক সেন্টিমিটার এইচজি। তাহলে 60 সেন্টিমিটার এইচজি, 60 সেন্টিমিটার এইচজি। তাহলে গ্যাসের অন্তিম চাপ কত হলো? 60 সেন্টিমিটার এইচজি। গ্যাসের অন্তিম চাপ, গ্যাসের অন্তিম চাপ হল, গ্যাসের অন্তিম চাপ কত? 60 সেন্টিমিটার এইচজি। 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার এইচজি হয়েছে। পরে কোশ্চেন দেখো কি বলছে। ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 1 লিটার দেওয়া আছে। মানে এটা দেখো চাপ দেওয়া আছে এটা, তাহলে এটা P1 হবে নাম, এটা কি হবে? V1 হবে। বোঝা যাচ্ছে? তারপরে তাপমাত্রা অপরিবর্তিত মানে কার সূত্র? বয়েলের সূত্র। 2008 এসছে এটা 19। দেখো 19 সেন্টিমিটার পারদ চাপ বলছে, 19 সেন্টিমিটার পারদ চাপ, মানে কি? এটা P2 দেওয়া আছে। তাহলে V2 র মান চেয়েছে। তাহলে আমরা জানি P1 V1 সমান সমান P2 V2, বা এখান থেকে আমরা V2 বের করছি, V2 সমান সমান কি লিখতে পারি? P1 V1 বাই P2 হবে। এটা 1 নং সমীকরণ। এখানে P1 মানে কি? গ্যাসের প্রাথমিক চাপ। কত দেওয়া আছে? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপকে এইচজি চাপ লেখে। V1 মানে কি? গ্যাসের প্রাথমিক আয়তন। কত দেওয়া আছে? 1 লিটার দেওয়া আছে। P2 মানে কি? গ্যাসের অন্তিম চাপ। কত দেওয়া আছে? 19 সেন্টিমিটার এইচজি, 19 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। আর V2 মানে কি? গ্যাসের অন্তিম আয়তন। গ্যাসের অন্তিম আয়তন কত দেওয়া আছে? গ্যাসের অন্তিম আয়তন দেওয়া আছে হচ্ছে, দেওয়া নেই, এটাই বের করতে হবে না, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইবার আমরা কি করব? 1 নং সমীকরণ থেকে পাই, এখন 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো। 1 নং সমীকরণ থেকে আমার V2 চেয়েছিল, V2 সমান সমান ছিল হচ্ছে P1 V1 বাই P2, P1 V1 বাই P2, বা V2 সমান সমান, সব মান বসাও। P1 এর মান কত দেওয়া আছে দেখো, P1 এর মান 76 আর V1 এর মান 1। তাহলে 76 × 1। আর P2 এর মান কত দেওয়া আছে দেখো, P2 এর মান কত দেওয়া আছে? 19 বাই 19।
তাহলে 4×19 কত হয়, 76 হয়। তাহলে কত আসছে ভিটুর মান, ভিটুর মান কত, 4 কি হবে লিটার। 19 দিয়ে কাটলে 76কে 4×19 কত হয়, 76। তাহলে কি লিখবো, গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন 4 লিটার। গ্যাসের অন্তিম আয়তন কত, 4 লিটার। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে কোনো গ্যাসের, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, এক্সামে যদিও আসেনি কিন্তু আসতে পারে। বলছে কোনো গ্যাসের স্থির ভরে, কোনো গ্যাসের স্থির ভরে চাপ পি দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে। ভি হলে মানে এটা তার মানে পি ওয়ানের মান, এটার মানে কি ভি ওয়ানের মান। আয়তন হলে উষ্ণতা স্থির রেখে চাপ 25% বৃদ্ধি করা হলে, তাহলে এখানে যে চাপটা বৃদ্ধি করা হয়েছে, চাপ যে পরিমাণ বৃদ্ধি করেছে, যে পরিমাণ চাপ বৃদ্ধি পেয়ে হবে সেটার মান কি হবে, পি টু। বৃদ্ধি পাওয়ার ফলে যেটা হবে সেটার মান পি টু। বৃদ্ধি করা হলে আয়তনের কি পরিবর্তন হবে, কার মানে কি, ভি টু চেয়েছে। তাহলে কি স্থির আছে, উষ্ণতা স্থির আছে। উষ্ণতা স্থির থাকা মানে কিসের সূত্র, বয়লের সূত্র। আর বয়লের সূত্র আমরা কি জানি, আমরা এতক্ষণ জোরে যেটা জেনে আসছি সেটা লিখে নিচ্ছি। আমরা জানি পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু, বোঝা যাচ্ছে। এখান থেকে আমার ভি টুর মান চেয়েছে, তাহলে ভি টু সমান সমান কি হবে, পি ওয়ান ভি ওয়ান বাই পি টু। এটা 1 নং সমীকরণ। এখানে এখানে কি লিখতে পারি আমরা, এখানে পি ওয়ান মানে কি, গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ। পি ওয়ান মানে কি, গ্যাসের প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ কত দেওয়া আছে, পি দেওয়া আছে। প্রাথমিক চাপ কত দেওয়া আছে, পি দেওয়া আছে। ভি ওয়ান মানে কি, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক আয়তন ভি দেওয়া আছে। পি টু মানে কি, গ্যাসের অন্তিম চাপ। অন্তিম চাপ কত হবে, গ্যাসের অন্তিম চাপ সমান সমান, দেখো গ্যাসের অন্তিম চাপ কি বলেছে, বলছে চাপ 25% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আগে কিছু চাপ ছিল, এই মানেটা মানে দেখো এই যে এইটা আছে যেটা 25% কথাটার মানে কি, যদি এইভাবে বোঝো 25% মানে, পার্সেন্ট মানে কি 100 না, পার্সেন্ট মানে 1/100, পার্সেন্ট মানে কি 1/100। তাহলে 25% মানে কি 25/100। তার মানে আগে যদি চাপ 100 ছিল, আগে যদি চাপ 100 ছিল, এখন সেই চাপের উপর কত বেড়েছে, 25। তাহলে টোটাল হলো কত, 125। টোটাল তাহলে কত হয়েছে, 125। আগে যদি চাপ 100 থাকতো, এখন কত হয়েছে, 125। আগে যদি চাপ 100 থাকতো, এখন কত হবে, চাপ 25। কিন্তু আমি তো আগে চাপ কত ধরেছি, পি। তাহলে আগে চাপ পি, এখন কত হবে, এই পি এর 25%, পি এর 25%, পি ইন্টু 25% মানে কত, 25%, পি ইন্টু 25%। তাহলে এখানে আমরা পি পি এর মতোই রাখছি, আর এই পি কেও পি এর মতো রাখছি। আর 25% মানে কত লিখতে পারি, 25/100। আর যদি আমরা এটা 100 ধরতাম, তাহলে এটা ডাইরেক্ট 125 লিখে দিতাম, তাহলে তাও কোনো অসুবিধা হতো না। দেখো এর পরের স্লাইডে নিচ্ছি, পরের স্লাইডে এখানে থাকবে, লিখবো পি ছিল প্লাস পি ইন্টু ছিল 25/100। 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে বা একবারে যদি 25 দিয়ে কাটো, 25কে 25, 4×25 = 100, একবারে 25 দিয়ে কাটো, 4×25 = 100। তাহলে কি পড়ে থাকছে, পি প্লাস পি/4, পি প্লাস পি/4। এই পি এর নিচে এলসিএম নিলাম 1, তাহলে কত এলসিএম হলো 4। 4 হলে 1 থাকলে ডাইরেক্ট গুণ, 4 পি হবে, প্লাস 4 আর 4 মিলছে, কত পড়ে থাকছে ওপরে, পি। তাহলে কত আসছে, 5p/4। তাহলে চাপ পিটুর মান কত এসছে, বোঝা গেছে পিটুর মান। তাহলে পিটুর মান কত এসছে, পিটুর মান আসছে 5p/4। এইবার হচ্ছে পি, এবার এবার কার মান চেয়েছে আমার এদিকে, এবার এখানে লিখতে হবে, যেহেতু জায়গা নেই ওই পাশে লিখছি। এবার কার মান, ভি2। তাহলে ভি2 সমান সমান কি, গ্যাসের অন্তিম আয়তন। ভি2 সমান সমান, ভি2 সমান সমান কি, গ্যাসের অন্তিম আয়তন, অন্তিম আয়তন। ভি2 সমান সমান গ্যাসের হচ্ছে অন্তিম আয়তন। অন্তিম আয়তন কত দেওয়া আছে, এটার মানে জিজ্ঞাসা চিহ্ন, অন্তিম আয়তন বের করতে বলেছে। তাহলে অন্তিম আয়তন যদি বের করতে বলে, তাহলে এবার আমরা কি করতে পারি, অতএব আমরা লিখতে পারি, এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি দেখো 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণে কি ছিল, ভি2 সমান সমান
P1 V1/P2, P1 V1/P2। তাহলে এখান থেকে একটা স্লাইড নিয়ে নিতে হবে, যেহেতু স্লাইড শেষ হয়ে গেছে, এই জায়গাটা নেই। তাহলে এইটা এসছে, এবার আমরা এখানে মান বসাবো, বা V2 সমান সমান, দেখো P1 এর মান কত ছিল, P1 এর মান দেখো, P1 এর মান P ছিল, আর V1 এর মান কত, V ছিল। তাহলে P1 এর জায়গায় P বসবে, V1 এর জায়গায় কত বসবে, V বসবে, কিন্তু P2 এর জায়গায় আমরা কত বসাবো, P2 এর জায়গায় আমরা কত বসাবো, 5P/4। P2 এর জায়গায় আমরা কত বসাবো, 5P/4। তাহলে দেখো 5P/4 যদি হয়, তাহলে V2 সমান সমান, কোনটা উপরে যাবে, 4 উপরে যাবে। তাহলে কি হবে, ওপরে তো P ইন্টু V ছিল, তার সঙ্গে 4 উপরে যাবে, আর নিচে কি পড়ে থাকবে, 5P। তাহলে এই P আর P কাটছে, তাই তো, P আর P কাটছে। তাহলে কত পড়ে থাকছে, 4/5 ইন্টু V। তাহলে কি লিখতে পারি, দ্য V2 সমান সমান 4/5 ইন্টু V। 4/5 মানে কত হবে দেখো, মানে 0.8 হয়। দেখো দশমিক নাও, দশমিক নিয়ে জিরো নিয়ে নাও, এর আগে জিরো নিয়ে নিলাম, তাহলে 5 কত হয়, 40। তাহলে দশমিক কত এসছে, 18। তাহলে V2 সমান সমান কত এসছে, এর মান 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট নয়, সরি 0.8 আয়তন, 0.8 ভি, ভি মানে হচ্ছে প্রাথমিক আয়তনে কত গুণ এসছে, 8 গুণ। মানে অন্তিম আয়তন হচ্ছে প্রাথমিক আয়তনে কত গুণ, 8 গুণ। তাহলে লিখে দিচ্ছি, অতএব অন্তিম আয়তন, অন্তিম আয়তন, অন্তিম আয়তন 0.8 ইন্টু প্রাথমিক আয়তন, ইন্টু প্রাথমিক আয়তন। এর মানে প্রাথমিক আয়তনের কত গুণ, 0.8 গুণ। প্রাথমিক আয়তনের কত গুণ, 0.8 গুণ। বোঝা যাচ্ছে আয়তন। এবারে দেখো পরের, দেখো এবার হচ্ছে বয়েলের যে অঙ্ক ছিল, সেগুলো অঙ্ক আমরা সব অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। বয়েলের অঙ্ক, বয়েলের যে সূত্রের ওপরে, এর থেকে আর বাইরে কোনো অঙ্ক করতে হবে না, এর বাইরে আর কোনো অঙ্ক এক্সামে আসবেও না। অনেক টাইপের অঙ্ক, অনেক ল্যাঙ্গুয়েজের ভাষা চেঞ্জ করে যেভাবে করতে হয়, সেগুলো আমরা করে দিয়েছি। এরপরে যে আমরা পড়বো সেটা হচ্ছে বয়েলের সূত্রের কিছু প্রয়োগ। ওটাও প্রয়োগ ছিল, ওটা হচ্ছে গাণিতিক প্রয়োগ, এখানে কিছু ব্যাখ্যামূলক প্রয়োগ করবো। দেখো যেরকম বলছে, বেলুন ফোলানোর সময়, তো প্রথম দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন বৃদ্ধি পায়, এটা কি বয়েলের সূত্র ব্যতিক্রম। আগে দেখতে হবে ব্যতিক্রম কখন হবে। আমি ধরো বয়েলের সূত্র অ্যাপ্লাই করলাম, কিন্তু বয়েলের সূত্র মানলো না, তাহলে ওটা ব্যতিক্রম। কিন্তু আমি যদি অ্যাপ্লাই করতে না পারি, কোনো কিছুর ওপর বয়েলের সূত্র অ্যাপ্লাই না করতে পারি, তাহলে বলতে পারবো না যে এই বয়েলের সূত্রটা এক্ষেত্রে ব্যতিক্রম। তাহলে দেখো আমরা কি করছি, যে বেলুন রয়েছে না, একটা বেলুন নিয়ে নাও, একটা বেলুন রয়েছে, এই বেলুন। তাহলে এই বেলুনের ভেতরে যদি তুমি এই দিক দিয়ে বেলুনটাকে ফোলানোর চেষ্টা করি, তাহলে এই দিক দিয়ে বেলুন ফোলানো মানে কি, এর মধ্যে কি প্রবেশ করানো, বায়ু প্রবেশ করানো, এয়ার প্রবেশ করানো। তাহলে এয়ার প্রবেশ করানো মানে কি, এর মধ্যে বাতাস আসবে, বায়ু আসবে, আর বায়ুর একটা কি থাকবে, ভর থাকবে, বায়ুর কি থাকবে, ভর থাকবে। তাহলে এর মধ্যে বায়ু যত আসবে, তত এর কি হবে, ভর বাড়বে। বায়ু আসলে কি থাকবে, কি হবে, এর ভর বাড়বে। আর বয়েলের সূত্রে কি কি স্তর থাকে, গ্যাসের চাপ, গ্যাসের চাপ থাকে না, তাহলে কি থাকে, গ্যাসের তাপমাত্রা, আর কি, গ্যাসের তাপমাত্রা, আর কি, গ্যাসের ভর। তাহলে এক্ষেত্রে দেখো ভর তো স্থিরই থাকছে না, যদি ভর চেঞ্জ হয়ে যায়, ভর কি স্থির নয়, ভর স্থির নয়, ভর স্থির না থাকা মানে কি, বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। বয়েলের সূত্র কি হবে, প্রয়োগ করতে পারবো না, বয়েলের সূত্র এখানে প্রয়োগ হবে না। আর বয়েলের সূত্র প্রয়োগ যদি না করতে পারি, তাহলে বলতে পারি না যে এই সূত্রটা ব্যতিক্রম এক্ষেত্রে। তাহলে বেলুন ফোলানোর সময় কি হয়, বেলুনের ভর কি হয়, চেঞ্জ হয়ে যায়, তার জন্য এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। বোঝা গেল কি বললাম। তাহলে আমরা এবার কিভাবে লিখবো, দেখো কিভাবে লিখবো, এক্সামে কি করে আসলে কিভাবে লিখবো সেটা দেখো। কোশ্চেন দেখো, ওই একই কোশ্চেন, বেলুন ফোলানোর সময়, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, একই। এটি কি বয়েলের সূত্র ব্যতিক্রম, ওই একই কোশ্চেন ছিল। কি করে লিখবো, বয়েলের সূত্রের ধ্রুবক রাশি দুটি হলো কি, গ্যাসের ভর এবং গ্যাসের তাপমাত্রা। বেলুন ফোলানোর সময় বেলুনের ভেতরের বায়ুর ভর, বেলুনের ভেতরের যে বায়ু থাকছে, যে বায়ু যাচ্ছে, সেই বায়ুর কি ভর স্থির থাকে না। বেলুনে বায়ু প্রবেশ করার ফলে বেলুনের ভেতরের বায়ুর ভর বাড়তে থাকে, তার মানে তাই এক্ষেত্রে কি হয়, গ্যাসের ভর স্থির না থাকার জন্য বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। অর্থাৎ যেখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না, প্রযোজ্য নয়, সেখানে সূত্র লঙ্ঘিত হওয়ার প্রশ্ন নেই। কি বলছে দেখো, যেখানে বয়েলের সূত্র প্রযোজ্য নয়, এটা প্রযোজ্য, পরের ফলা অন্তু জওকার বর্গীর জয় ফলা প্রযোজ্যই নয়, সেখানে সূত্র লঙ্ঘিত হওয়ার প্রশ্ন নেই, যেটা আমি বলেছিলাম। তারপরে একটা দেখো, বয়েলের সূত্রই চলছে এখন, বয়েলের সূত্রের পরেরটা বলছে, বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে। বায়ুপূর্ণ একটি বেলুন,
একটা বেলুন রয়েছে, সেই বেলুনটাকে ফোলানো অবস্থায় মনে করো বায়ুপূর্ণ মানে ভর্তি রয়েছে, বেলুনটা বায়ুপূর্ণ রয়েছে, বায়ুর মধ্যে রয়েছে। তাহলে বেলুনটাকে নিয়ে গেলে, চাঁদে নিয়ে গেছো, আমরা জানি চাঁদে কি বায়ুমণ্ডল নেই, চাঁদে কি নেই, বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল নেই মানে কি, চাঁদে কোনো এয়ার নেই, বায়ু নেই। বায়ু নেই মানে এখানকার চাপ কি, চাপ জিরো, এখানকার চাপ কি হবে, জিরো। আর এর ভেতরে বায়ু থাকায় এর এখানে চাপ কি থাকবে, চাপ থাকবে। তাহলে এখানে চাপ অনেক বেশি, আর এখানে নিয়ে গেলে কি এই জিনিসটা এখানে যখন নিয়ে গেছো, তাহলে বাইরে ভেতরে প্রচুর চাপ, ভেতরে পি নট ইকুয়াল টু জিরো, মানে চাপ জিরো নয় কিন্তু বাইরে চাপ জিরো। তাহলে কি হবে, এই বেলুনটা ফেটে বেরিয়ে আসবে, বেলুনটা কি হবে, ফেটে যাবে। যেমন অ্যাস্ট্রোনট গুলো কি করে, ভারী, তাদের হচ্ছে অ্যাস্ট্রোনটিক্যাল যে ইউনিফর্ম গুলো পরে, কেন পরে, ওই চাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কারণ কি ভেতরের চাপ আর বাইরের চাপ সেম থাকতে হবে, যদি না থাকে তাহলে সেই মানুষটা ফেটে যাবে, বেলুনের মতো ফেটে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো, এই যে বলছে বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে। চাঁদে বায়ু নেই, তাই বায়ুর চাপও নেই। বায়ুপূর্ণ বেলুনকে চাঁদে নিয়ে গেলে বেলুনের ভেতরের চাপ বাইরের চাপের থেকে কম। দেখো বেলুনের ভেতরের চাপটা কি হয়, বাইরের চাপের থেকে কম। নিয়ে গেলে বেলুনের ভেতরের চাপ, বেলুনের ভেতরের চাপ বাইরের চাপের থেকে বেশি হয়, কম নয়, এটা বেশি হয়, বেশি হয়। এর ফলে বেলুনটি ফুলতে, এর ফলে বেলুনটি কি হবে, ফুলতে থাকবে, চাপ বেশি থাকার কারণেই তো এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করবে, চাপ বেশি থাকার কারণে কি হবে, বেলুন প্রসারিত হতে থাকবে। তার মানে বেলুনটি ফুলতে থাকবে, এই যে লেখা আছে বেলুনটি কি হবে, ফুলতে থাকবে এবং একসময় ফেটে যাবে। বোঝা গেছে। তারপরে চলে আসো, দেখো পরেরটাই। বলছে গভীর হ্রদের তলদেশ থেকে, বলছে গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠার সময় আয়তন বাড়ে কেন, মানে কি, দেখো বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, আর এই হচ্ছে এটা সমুদ্র, তাহলে এটা সমুদ্র রয়েছে। আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি যে চাপ কি হয়, গভীরতার সমানুপাতিক, চাপ গভীরতার সমানুপাতিক, মানে এইচ এর সমানুপাতিক। যত নিচে নামবো চাপ তত বাড়বে, যত নিচে নামবো চাপ তত কি হয়, বাড়বে। কারণ কি, পি সমান সমান কি ছিল, এইচ রো জি। রো মানে ঘনত্ব, এখানে রো মানে কি বায়ুর ঘনত্ব ছিল, জলের ক্ষেত্রে কি হবে, জলের ঘনত্ব। জি মানে কি অভিকর্ষ ত্বরণ, সেটা তো চেঞ্জ হবে না, কিন্তু এইচ দেখো, এইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল পি, মানে যত যত উচ্চতা যত গভীরতার ক্ষেত্রে, যত কি জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে গভীরতার সাথে সমানুপাতিক। বা এখানে তুমি এই গভীরতা বলতে এখানে এইচ দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে যত নিচে নামবা চাপ তত কি হবে, বাড়বে। তাহলে দেখো এখানে যে বায়ুটা রয়েছে, বায়ুর বুদবুদ এই ছোট আকারে রয়েছে, এর ওপরে মনে করো এই বায়ুর চাপ এভাবে এখানে জলের চাপ এভাবে লাগছে, এর উপরে চাপ এভাবে প্রয়োগ হচ্ছে, কটা চাপ, পাঁচটা। যখন এখানে উঠে এসছে, ওর থেকে একটু বড় হয়েছে, দেখো মনে করো তখন কটা লাগছে, তিনটে লাগছে, মানে চাপ তখন কি হয়েছে, কমেছে। আরো ওপরে উঠেছে, এই জায়গায় উঠেছে, এই জায়গায়, তাহলে আরো বড় হয়ে গেছে। কারণ কি, এবার কটা লাগছে, মনে করো দুটো লাগছে, মানে যত ওপরের দিকে উঠবো চাপ কি হবে, কমবে, চাপ কি হবে, কমবে। আর চাপ কমলে কি হয়, আয়তন কি হয়, বাড়ে, বয়লের সূত্র, বয়লের সূত্র কি বলেছে, চাপ বাড়লে আয়তন কমবে, আবার কি চাপ কমলে আয়তন বাড়বে। বুঝতে পারলে কি বললাম, নিচে চাপ বেশি ছিল তাই আয়তন ছোট, তাই ছোট দেখাচ্ছে। যত উপরে উঠতে লাগছে তত চাপ চাপ কমছে, আয়তন কি হবে, বাড়ছে, আয়তন বাড়া মানে কি আকার বাড়ছে, ওই বাবেলটা কি বড় আকার হচ্ছে, এখানে দেখো আরো বড় হয়ে গেছে, আরো উপরে উঠলে আরো বড় হবে এই জিনিস। এটাকে আমরা কিভাবে লিখবো, বলছে গভীর হ্রদের তলদেশ থেকে, যেটা প্রশ্ন ছিল সেটা আবার পড়ে শোনাচ্ছি, দেখো গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে, বায়ুর বুদবুদ মানে এই ছোট যে গোল গোল আকারে উঠে আসে ওইটাই, বায়ুর বুদবুদ ওপরের দিকে উঠার সময় আয়তন বাড়ে কেন। দেখো আমরা কি জানি, তরলের গভীরতা, বলছে আমরা জানি তরলের চাপ গভীরতার সমানুপাতিক, মানে তরলের ক্ষেত্রে তরলের চাপটা যে পি চাপটা রয়েছে সেটা তার গভীরতার সমানুপাতিক। তরলের চাপ গভীরতার সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বৃদ্ধি পাবে চাপ তত বৃদ্ধি পাবে। বয়েলের সূত্র অনুসারে তাপমাত্রা স্থির থাকলে, এখানে চাপ তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না, বয়েলের সূত্র অনুসারে তাপমাত্রা স্থির থাকলে চাপ বেশি হলে আয়তন কি হবে, কম হবে। অর্থাৎ বায়ুর বুদবুদ যখন সমুদ্রের তলদেশে ছিল তখন তার উপর ক্রিয়াশীল চাপের মান বেশি ছিল, যেটা বলেছি, ফলে আয়তন কি, কম ছিল। বুদবুদটি যত উপরের দিকে উঠতে থাকে তত চাপ কমতে থাকে এবং আয়তন বৃদ্ধি পায়। বোঝা গেছে, এইভাবে এক্সাম আসলে এইভাবে লিখতে হবে। পরে দেখো, এরপরে চলে আসো চার্লসের সূত্র, দেখো এরপরে যেটা চলে এসেছে চার্লসের সূত্র। এর আগে আমরা কি কি পড়েছি, বয়েলের সূত্র পড়েছি, বয়েলের সূত্রের লেখচিত্র করেছি। বয়েলের সূত্রের লেখচিত্রে কয়েকটা প্রবলেম ছিল, যেই মানে একটা লেখচিত্র অঙ্কন করেছে, ওর ওপরে কিছু কোশ্চেন ছিল, সেই টাইপের কোশ্চেন আমরা করেছি। আর কি করেছি, বয়েলের সূত্রের ওপরে অনেক অঙ্ক করেছি, 10 থেকে 15টার অঙ্ক মতো করা হয়ে গেছে বয়েলের সূত্রের ওপরে। আজকে আমরা কি করব, চার্লসের সূত্র,
আজকে আমরা কি করব, চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্রে কি স্থির থাকে, প্রথম কথা চার্লসের সূত্রে কি চাপ স্থির থাকবে, মানে পি স্থির থাকবে, পি ধ্রুবক। আর কি এম মানে গ্যাসের ভর ধ্রুবক। চার্লসের সূত্র এটা। বয়লের সূত্রে কি ধ্রুবক ছিল, তাপমাত্রা ধ্রুবক ছিল। আর কি গ্যাসের ভর ধ্রুবক ছিল, গ্যাসের ভর দুটোর ক্ষেত্রে কমন। দেখ প্রথমে কি বলছে, বলছে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, বলছে চাপকে যদি স্থির রাখো তাহলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনে এত 273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে কোনো কিছু বোঝা গেল না যে কি হলো, তাই তো? আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি একটা পাত্র নিয়েছি, একটা কন্টেনার রয়েছে, একটা সিলিন্ডার রয়েছে, যার মধ্যে গ্যাস রেখেছি, তাহলে গ্যাসের চাপ থাকবে আর আয়তন থাকবে। ধরলাম আয়তনটা কত, ভি 0। কারণ কখন ভি 0, কারণ এর টেম্পারেচার উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা কত ধরে নিয়েছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন সেটার কত, ভি 0। সেটার নাম কত ধরেছি, ভি 0। মানে সেটা 5 লিটার হতে পারে, 2 লিটার হতে পারে, 4 লিটার হতে পারে, এনিথিং। তাহলে আমরা কত ধরছি, ভি 0। এইবার এইটারই টেম্পারেচার কি করেছি, টেম্পারেচার কি করেছে, বৃদ্ধি করেছে। সেটাকে বৃদ্ধি করে মনে করো T ডিগ্রি সেন্টিগ্রেড করেছে। আর এখানে পি কনস্ট্যান্ট থাকবে, পি ধ্রুবক থাকবে, চাপের চেঞ্জ হবে না। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর জন্য গ্যাসের আয়তন কি হবে, বাড়তেও পারে। এখানে যেহেতু বাড়িয়েছি টেম্পারেচার, তাহলে গ্যাসের আয়তন কি হবে, বাড়বে। আর উষ্ণতা কমালে কি হবে, উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমতো। তাহলে ভিটি হয়েছে। তাহলে বলছে এই যে ভিটির মানটা, এই ভিটির মানটা তুমি কি করে বের করবা, বলছে এই ভিটির মানটা তুমি তখনই বের করতে পারবে, বলছে এই ভিটির মানটা কি হবে, আগে কত ছিল, ভি 0 ছিল। তাহলে ভি 0 লেখো। এই যে ভি 0 আয়তন রয়েছে, এই ভি 0 আয়তনের কত, 1/273 যথাক্রমে বৃদ্ধি অথবা হ্রাস পাবে। যদি টেম্পারেচার প্লাস হয় মানে যদি বাড়াও তাহলে বাড়বে, যদি কমাও তাহলে কি হবে, কমবে। যদি বৃদ্ধি করো তাহলে বাড়বে, যদি কমাও তাহলে কি হবে, কমবে। মানে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি 0, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে, ভি 0 ইন্টু 1/273 হয়েছে। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে প্রাথমিক আয়তন রয়েছে তার 2/273 গুণ। 3 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে টি থাকবে, ভিটি মানে এখানে টি, হ্যাঁ এখানে টি। 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে, 3 ডিগ্রি সেন্টিগ্রেডে ভি 0 ইন্টু 3/273। তাহলে এইটা তো বৃদ্ধি হচ্ছে, হ্রাস হলে কি হতো, হ্রাস হতো, হ্রাস হলে কি হতো, হ্রাস হতো। তাহলে বৃদ্ধি হলে এবার টোটাল আয়তন কত হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টোটাল আয়তন কত হবে, আগে আয়তন কত ছিল, ভি 0 ছিল। আর 1 ডিগ্রি আয়তন কত ধরলাম, 1 ডিগ্রি তাপমাত্রা আয়তন ভি 1। তাহলে ভি 1 এর মান কত হবে, আগে তো ভি 0 ছিল, বাড়ছে কতটা, মানে আয়তন আগে এই পর্যন্ত ছিল, এবার তাপমাত্রা বাড়ানোর কারণে আয়তন বেড়েছে, বেড়ে মনে করো এইটুকু এসছে। তাহলে টোটাল কতটা হবে, টোটালটা এইটা হলো না, পুরোটা, টোটাল এই পুরোটা হলো না। তাহলে আগে ভি 0 ছিল, আর পরে কত হচ্ছে, ভি 0 ইন্টু 1/273। একইভাবে এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে। তাহলে এখান থেকে ভিটি সমান সমান ভি 0 ইন্টু ভি 0 T/273। এখান থেকে যদি আমরা কমন নিই, দেখো কমন নেওয়ার আগে এটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে ভিটি সমান সমান কত কমন আসছে, ভি 0 কমন আসছে না। তাহলে ভি 0 কমন নাও, তাহলে এখানে কি পড়ে থাকবে, ভি চলে গেছে, তার মানে কিছু নেই, মানে 1। তারপরে কি রয়েছে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস কি, টেম্পারেচার যদি বাড়াও তাহলে বাড়বে, টেম্পারেচার যদি কমাও তাহলে কমবে। আর কত হবে, T/273, বোঝা আছে, T/273। এটা হচ্ছে বয়েলের সূত্র, সরি এটা হচ্ছে কিসের সূত্র, চার্লসের সূত্র। এটা কিসের সূত্র, চার্লসের সূত্র। যদি এই চার্লসের সূত্রের গ্রাফ তৈরি করো এখান থেকে, তাহলে কি হবে, দেখো আমরা এখানে একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে আমরা যেটা পেলাম, ভিটি সমান সমান ভি 0 ইন্টু 1 ± T/273। যদি তুমি গ্রাফ তৈরি করো, ভি আর টি এর গ্রাফ তৈরি করো, মানে এই বরাবর যদি ভি দাও, এই বরাবর টি দাও, হয়েছে। তাহলে এখানে তো টেম্পারেচার এই বরাবর বাড়বে, এই বরাবর আয়তন বাড়বে। তাহলে এখানে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন আয়তন কি 0 হবে, গ্যাসের আয়তন 0 হয় না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কি গ্যাসের আয়তন 0 হয় না, তখনও কিছু গ্যাসের আয়তন থাকবে। তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে গ্যাসের আয়তন 0 হবে না, 0 না হয়ে এর ওপর থেকে যে কোনো ক্ষেত্রে, মানে এখান থেকে স্টার্ট হলে 0 হতো, তাহলে এর ওপর থেকে মানে 1 2 যা খুশি মান হতে পারে। তাহলে তুমি মনে করতে পারো যে কোথায় গ্যাসের আয়তন 0 হবে,
তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কোথায় গ্যাসের আয়তন জিরো হবে, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়, জিরো হয়। তাহলে এইটাকে যদি আমরা বাড়াতে থাকি পেছনের দিকে, তাহলে কি হবে, এরকম করে বাড়তে বাড়তে এই জায়গায় এসে মিলছে, এই জায়গাটায়, এই জায়গাটায় এসে মিশছে, এইটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, তার আগে শূন্য হয় না। বোঝা গেল, তার আগে কোনো শূন্য হয় না। এইটাকেই বলে পরম তাপমাত্রা, এইটাকে কি বলে পরম শূন্য তাপমাত্রা, এটাকেই বলে পরম শূন্য তাপমাত্রা। আসতে পড়বো ডিটেলস আরো। তারপর দেখো, তাহলে এইটা তো আমরা নর্মালি ভাবে পড়লাম, কিন্তু এর অ্যাপ্লিকেশন কি করে দেখবো, তার আগে এইটাকে কিভাবে ব্যাখ্যা করব, এক্সামে কি করে লিখবো সেটা দেখো। তো চার্লসের সূত্র প্রথমে পড়ে নিয়েছি, এখানেও চার্লসের সূত্র পড়ে যেটার ব্যাখ্যা, সেটা যেটা বললাম এতক্ষণ সেটা আমি খাতায় লিখেছি। দেখো কি করে, আগে পড়ে একবার শোনাই। বলছে চাপ স্থির থাকলে, এই যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি, প্রতি কত 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে গ্যাসের আয়তন থাকবে সেই আয়তনে, ওই আয়তন দেখো, ওই গ্যাসের আয়তনের 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কত, V0, যেটা আমরা বলেছিলাম, কত ধরে নিয়েছি, V0। এবার স্থির চাপে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কত করা হয়েছে, VT করা হয়েছে। তাহলে VTর মান কত হবে, V0 প্লাস মাইনাস V0 ইন্টু T/273, যেটা এতক্ষণ ধরে বোঝালাম। তাহলে VT কমন নিলে V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে এর গ্রাফ আমরা দেখিয়েছি, পরে হয়তো গ্রাফও থাকতেও পারে। এবার দেখো চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি কি ছিল। চার্লসের সূত্রে ধ্রুবক রাশি, এক তো গ্যাসের ভর ছিল, এক গ্যাসের চাপ ছিল, এক গ্যাসের ভর আর এক গ্যাসের চাপ। পরে চলে আসো, পরে চলে আসো, দেখো এই অঙ্কটা দেখো। এবার এই অঙ্কটা এখনই পারবে না, ঠিক আছে, এটা পরে নিয়ে নিচ্ছি, কারণ এই অঙ্ক এখনো এটা সূত্র করানো হয়নি, এটা এখনই পারবে না, পরে দেখছি এটা, ঠিক আছে, পরে স্লাইডে নিয়ে নিচ্ছি, এখন ওটা পারবে না। এই গ্রাফটা দেখো, ভি ভার্সেস টি এর লেখচিত্র গ্রাফটা দেখো। আমরা একটু আগে দেখেছি ভি ভার্সেস টি এর লেখচিত্র কি হয়, এইবার আবার যদি আমরা ভি নিই, এইবার আবার যদি টি নিই, তাহলে কি হয়, গ্যাসের আয়তন জিরো, এইটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মনে করো, তাহলে গ্যাসের আয়তন জিরো হবে না, জিরো মানে কি এখান থেকে স্টার্ট হতো, তাহলে কি কোনো একটা ওপর থেকে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে হবে, যে কোনো জায়গা থেকে, তাহলে এখান থেকে স্টার্ট হলো। তাহলে কোথায় দেখো এখান থেকে স্টার্ট করেছে, এইটার আয়তনই কত, V0, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত, V0, মানে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শূন্য হয় না। তাহলে এইটাকে যদি পেছনের দিকে বাড়াতে থাকি, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট জায়গায় কি হবে, মিলবে, এই পয়েন্টটাকেই বলছে -273। আর -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আর এই গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, একেই কি বলে, পরম শূন্য তাপমাত্রা, একেই কি বলে, পরম শূন্য তাপমাত্রা। তো দেখো চার্লসের সূত্র কিছুটা পড়েছি, এরপরে চার্লসের সূত্র আবার কেলভিন স্কেলের সাহায্যে আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে ওইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ এটা 1 ঘন্টা মতো হয়ে গেছে এই লেকচারটা, পরে নেক্সট ক্লাসে আমরা ওটা থেকে স্টার্ট করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।